ওহ, জাস্ট শাট আপ অ্যান্ড ওপেন দ্য ডোর জানোয়ারের বাচ্চা। আজকে তোর একদিন আর আমার একদিন। তাড়াতাড়ি দরজা খোল। আজকে তোকে জাস্ট কোপাবো আমি। শক্তিশালী কাঠের দরজাটার গায়ে অনবরত চাপড় বসছে রুড মানবের শক্তপোক্ত রুক্ষ হাতের। কাঁপছে চারপাশ। উন্মুক্ত যুবকের এহেন হিংস্র কার্যকলাপে মুহূর্তেই ভয়ের ছাপ ফুটল রমণীর পেলব মুখে। বিবর্ণতায় ছেয়ে গেল সুশ্রী গৌরবর্ণা মুখখানা। চোখ দুটো তার আতঙ্কে বিস্ফোরিত। গোলাপের পাপড়ির ন্যায় পাতলা অধরজোড়া কাঁপছে মৃদু। সপ্তদশীর ক্ষুদ্রাকায় বদনে নেমেছে আকাশসম কম্পন। নিঃশ্বাসের গতি দ্রুত এবং অগোছালো। মানবী সময় নিচ্ছে। অভ্যন্তরে কথা সাজানোর আপেক্ষিক উদ্যোগে তৎপর সে। বহু কষ্টে কম্পিত কণ্ঠনালী হতে বেরুল ভয়ার্ত বাক্যবাণ। ক্ষমা করে দিন বিস্ট, আমি আর কোনো দিন এভাবে বলবো না। রুডমানবের সুশ্রী মুখমণ্ডলে কর্ধের অনমনীয়তা বাল্য বৈকি কমল না। চোয়ালে রেখা হলো টানটান। ধারালো দাঁত কপাটি একে অপরের সনে রুষ্টতায় পিষ্ট হয়ে কেমন কটমট শব্দ তুলছে। বজ্রকঠিন কণ্ঠে হুঙ্কার ছুঁড়ে পরক্ষণেই বলে ওঠে, ততদিনে তোর জিভ ঠিকঠাক জায়গা মতো থাকলে তো। দরজা খোল জানোয়ারের বাচ্চা, তোর জিহ্বা আজকে টেনে ছিঁড়ব আমি। আঁতকে ওঠে মাহি, শুকনো ফাঁকা ঢোক গিলে পরপর। বলিষ্ঠ পুরুষের প্রতিটা কঠিন করাঘাতে কাঁপছে দরজার পাল্লা। সেই সঙ্গে ধরফর করছে বোকা মানবীর বুক। মাহি ফের কদম পেছালো। এরই মধ্যে দরজার ওপাশ থেকে ধেয়ে এলো মুগ্ধর কঠিন হুঙ্কার, স্বেচ্ছায় দরজা খোল বেয়াদবের বাচ্চা, আদারওয়াইজ আমি কিন্তু এক্ষুনি দরজা ভেঙে ফেলব। আর আমি একবার জোর করে ভেতরে ঢুকলে তোর কলিজা বের করে তারপরই থামবো, মনে রাখিস। এই পর্যায়ে কাঁদো কাঁদো ভাব ধরল মাহির পেলব মুখখানা। রক্তিম হলো কোমল গাল দুটো। নিষ্পাপ ভঙ্গিতে বাচ্চাদের ন্যায় ঠোঁট ভেঙে কাঁদতে কাঁদতে আওড়ালো, বললাম তো সরি, ভুল হয়েছে আমার, আর কোনোদিন আপনার কলার ধরব না। দরজার ওপাশে থাকা ব্যক্তি সাপের ন্যায় ফোঁস চলমান। তার বাঁ হাতের মুঠোয় আঁকড়ে রাখা ধারালো তলোয়ারের হাতল। ডান হাত হয়েছে মুঠোবন্দি। মাত্রাতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব আচানক দরজার গায়ে বসালেন জোরালো ঘুষি। একবার দুইবার পরপর বেশ কয়েকবার। কণ্ঠে কুরুতা ঢেলে শুধালো, তোর ভুলের মায়রে বাপ, দরজা খোল বান্দির মেয়ে, তোর কত বড় কলিজা, তুই আমার কলার টেনে আমাকে চরিত্রহীন বলিস। গেট খোল, আজকে তোর কলিজা মাপবো আমি। দেখব কয় মন ওজন হয়েছে তোর কলিজায়। এই, দরজা খোল তুই। মাহি থামল। কান্না ভুলে গোমরা মুখে তাকালো বন্ধ দরজার পানে। লোকটার কাছে এতবার ক্ষমা চাওয়া সত্ত্বেও মুখ দিয়ে কী সব বলছে। আশ্চর্য, মানুষের দ্বারা ভুল বোঝাবুঝি হতে পারে না। মাহি কপাল গোছায়। কান্নাগুলো সব গলার কাছে আটকে রেখে ঢোক গিলল পরপর। চিরবিরিয়ে উঁচু কণ্ঠে আওড়ালো, এমন করছেন কেন আপনি? মানলাম আমার ভুল হয়েছে, তার জন্য সরি বলেছি না। শুনুন বিস্ট, ক্ষমা করা মানুষের মহৎ গুণ। ক্ষমা, ইউ বিচ, ক্ষমা মাই ফুট। একবার দরজাটা খোল শুধু, জনমের মতো ক্ষমা করব তোকে আজকে। মাহি গাল বাঁকায়। দুই হাত বুকের কাছে বেঁধে রেখে দাঁড়িয়ে রয় চুপচাপ। ওদিকে দরজায় কঠিন করাঘাত চলমান। ভাগ্যিস দরজাটা মোটা, নয়তো এতক্ষণে নিশ্চয়ই মেয়েটার গর্দান যেত। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা রুডমানব দাঁত কিরমির করছে। কণ্ঠভরা অদৃশ্য ঝাঁজ নিয়ে বলে ওঠে, আমি ছাড়া এই পৃথিবীতে সবাইকে তোর বিশ্বাস করতে হয়, তাই না বান্দির মেয়ে? অথচ তোর বিশ্বাসের মাপদণ্ডে সবার উঁচুতে কেবল আমার নাম থাকার কথা ছিল। যুবকের মুখ নিঃসৃত এহেন অদ্ভুত হৃদয় নিংড়ানো বাক্যবাণ গিয়ে আচানক বিঁধল রমণীর কোমল হৃদ মাঝারে।
দৃষ্টিতে তার লেপ্টে গেল বিভ্রম। কি বলল লোকটা? তার বিশ্বাসের মাপদণ্ডে কেন লোকটার নাম থাকবে? কে সে? এ ব্লাডি বিস্ট। এমন একটা জঘন্যতম মানুষ কেন তার বিশ্বাসের মাপদণ্ডে স্থায়ী হবে? সপ্তদর্শীর ছোট্ট মস্তিষ্কে জোর বাড়ল কেবল, পেল না মনের কোণে উত্থাপিত প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক তখনই রুডমানব ফের দাঁত খিঁচে আওড়াল, দরজা খোল জানোয়ারের বাচ্চা। তখনই মুখ কুঁচকায় মাহি, চোয়াল করল শক্ত। অসভ্য বেয়াদব লোক, বড়দের সম্মান দিতে তো জানেই না, সেই সঙ্গে জানে না বিন্দুমাত্র আদব লেহাজ। কথায় কথায় অসভ্যদের ন্যায় গালাগাল করছে। সপ্তদর্শী বিরক্ত মুখে তৎক্ষণাৎ কণ্ঠ উঁচিয়ে চিরবিরিয়ে বলে, আশ্চর্য, আপনি কথায় কথায় গালাগাল করছেন কেন? ভুল করলে আমি করেছি, এর মধ্যে আমার বাবাকে টানছেন কেন বেয়াদব লোক? আরে ভাই, আপনাকে বলেছি না আমি সরি? এতবার ক্ষমা চাওয়া। পথিমধ্যে বাকরুদ্ধ মাহি, জিভ খসে বাক্যটুকু বেরোনোর পর মুহূর্তেই দরজার গায়ে আঘাত হানল রুডমানবের প্রবল শক্তিশালী লাথি। এই বুঝি দরজাটা ভেঙে গুড়িয়ে পড়ল বলে। মাহি হতবাক। হতবুদ্ধির ন্যায় সম্মুখে তাকিয়ে থাকতেই ওপাশ থেকে ভেসে এলো মুগ্ধর হিংস্র গর্জন। ইউ বিচ, হোয়াট দ্য ফাক আর ইউ ব্লাবারিং জানোয়ারের বাচ্চা? আমি তোর কোন জনমের ভাই লাগি রে? দরজা খোল তুই বান্দির মেয়ে। হাজবেন্ডকে ভাই ডাকতে লজ্জা করে না তোর, কুত্তার বাচ্চা? এক নিমিষেই বোধহয় আকাশ ভেঙে পড়ল সপ্তদর্শীর মাথার উপর। চোখ দুটো বিস্ময়ে ছুঁয়ে দিচ্ছে ললাট। বিস্ময়াবহে তখনই দূরত্ব বাড়ল মানবীর তীর করে কাপজয়ী নরম অধর যুগলের মাঝে। মস্তিষ্ক বনে গেল ফাঁকা। কানের পাশ দিয়ে ভো ভো করে বাজছে কিছু। স্টেপ আওড়াচ্ছে একখানা শব্দ, হাজবেন্ড। অদৃশ্য অসারতা ভর করল মাহির সর্বাঙ্গে। মুখাবয় জুড়ে অবধ্যের ছাপ। আকাশসম অস্থিরতায় ছেয়ে গিয়েছে অন্তর। সেই অস্থিরতার জের ধরে মানবীর কাঁপা কাঁপা পা দুটো এগোলো। কম্পিত ক্ষুদ্রাকায় বদনখানি মাতালের ন্যায় টলতে টলতে কোনো মতে এসে দাঁড়ালো দরজার সম্মুখে। পরক্ষণেই তার কাপজয়ী হাত দুটো একযোগে আঁকড়ে ধরল দরজার নব। শরীরের সর্বশক্তি দিয়ে নবটা একটুখানি ঘোরাতেই খট করে খুলে গেল দরজাটা। আর অমনি ওপাশ থেকে একটানে দরজাটা পুরোপুরি উন্মুক্ত করলেন মাফিয়া বিস্ট। পরমুহূর্তে পলক ফেলতে না ফেলতেই ক্ষুব্ধ বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ল বেচারি সপ্তদর্শীর উপর। তার শক্তপোক্ত হাতের হিংস্র থাবা আচমকাই আক্রমণ বসালো রমণীর রাজহংসীর ন্যায় সুদীর্ঘ কোমল কণ্ঠায়। সে কি জোর তার হাতের! মেয়েটাকে এক প্রকার ছিটকে নিয়ে গেল পেছনে। ঘটনা প্রবাহে অচল মাহি, জমিনে ঠেকছে না পা। যুবকের রুক্ষ হাতের মুঠোয় কণ্ঠা চেপেছে তার, শরীর হয়েছে দোদুল্যমান। ক্ষুব্ধ মানব আচানক পা থামালো। সপ্তদর্শীর পিঠ ঠেকালো ওয়াশরুমের তকতকে দেয়ালের সনে। হাতের জোর বাড়িয়ে মেয়েটার মুখ পানে মুখ এগিয়ে এনে বজ্রকণ্ঠে চিরবিরিয়ে শুধালো, এবার তোকে কে বাঁচাবে বান্দির মেয়ে? সপ্তদর্শী ধীরে ধীরে চোখের পর্দা সরালো। অনড় দৃষ্টি তাক করল যুবকের বাদামি চোখ দুটোর সনে। রুডমানবের সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই। সে কেমন সাপের ন্যায় ফোঁস করতে করতে আচমকাই চপেটাঘাতের জন্য যেই না হাত উচালো, ঠিক তখনই সপ্তদর্শীর ভঙ্গুর কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরুল, আপনি আমার কে? মুহূর্তেই থমকায় মুগ্ধ, থমকায় তার বাড়ন্ত আগ্রাসী থাবা। বাদামি চোখ দুটোর ক্ষুদ্র কালো তারা দুটো হুট করেই আটকে গেল মেয়েটার মায়াবী হরিণী নেত্রযুগলের গভীরে। এতক্ষণের মাথা ভর্তি অদৃশ্য আগুনগুলো কিভাবে যে নিভে গেল, যুবক নিজেও সেই বিষয়ে সন্দিহান। সপ্তদর্শী ফের ঠোঁট নাড়ালো, কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, বলুন বিস্ট, আপনি আমার কে? যুবক হারিয়েছে কোথাও।
মায়াবিনীর বিধ্বংসী চোখ দুটোর উপচে পড়া মায়ার সংস্পর্শে এসে এক মুহূর্তের জন্য হারিয়েছে নিজের সকল ক্রূরতা। মেয়েটার কণ্ঠনালী বরাবর চেপে রাখা হাতখানা খানিক আলগা করে নিয়ে সে কেমন অস্ফুটে গম্ভীর শান্ত গলায় শুধালো, আমি তোর সব। তরাক অস্থির হলো মাহি। দুই হাতে জোরে তখনই আঘাত বসালো রুডমানবের রুক্ষ বক্ষ ভাগে। এহেন অতর্কিত আক্রমণে এক কদম পিছিয়ে গেল মুগ্ধ। গভীর নেত্র সম্মুখপানে তাক করে রাখতেই মানবী কেমন চিৎকার দিয়ে ওড়াল, না, আপনি আমার কেউ না, কেউ না আপনি, কেউ না। যুবকের গভীর দৃষ্টিতে বিন্দুমাত্র হেলদোল নেই। সেথা এবার আধিপত্য জানান দেবার প্রবল আকাঙ্ক্ষা ভর করেছে যেন। পাহাড় সম দেহটা টান টান করে নিয়ে মুগ্ধ ধীর কদমে এগিয়ে এলো মাহির পানে। ঠোঁটের কোণে বক্রহাসি রেশ টেনে বলল, তুই বললেই হলো। টগবগে রাগে মুহূর্তেই ফেটে পড়ল মাহি। তড়াক করে জ্বলে উঠল তার চোখ দুটো। অক্ষিকোটরের সামান্য অশ্রুর উপস্থিতিতে আখিদ্বয়ের মায়া বেড়েছে বহুগুণ। মুগ্ধ কেমন তুষ্টদৃষ্টে একমনে চেয়ে রইল সেদিকে। তার পা দুটো মাহির মুখোমুখি এসে দাঁড়াতেই সপ্তদোষী কেমন সন্দিহান গলায় চিৎকার দিয়ে জিজ্ঞেস করে ওঠে, কি করেছেন আপনি আমার সাথে? কোন রহস্যের ভিত্তিতে এত বড় একটা কথা আপনার মুখ দিয়ে বের হচ্ছে? সত্যি করে বলুন বিস্ট। থামল মুগ্ধ। সামান্য কাত করল ঘাড়। ধারালো দাঁতে রুষ্ট চাপায় পিষ্ট করল নির্মাংসের অধর। পরক্ষণেই মেয়েটার ঘাড়ের পিছনে নিয়ে গেল নিজের ডান হাতের উষ্ণ করতল। সেথায় মৃদু টান বসিয়ে এক ঝটকায় মানবীর সুষ্টি মুখশ্রী নিজের সান্নিধ্যে এগিয়ে এনে থামল মুগ্ধ। ঘাড় নামিয়ে নিজের এলোমেলো চুলে আবৃত কপালখানা আলতো করে ঠেকালো মেয়েটার মসৃণ ললাটের সনে। ঠোঁটের কোণে চমৎকার হাসি ঝুলিয়ে মুগ্ধ কেমন বিমুগ্ধ কণ্ঠে আওড়ালো, এত তাড়াতাড়ি সবটা জেনে যাবি? আর কটা দিন না হয় ধৈর্য ধর। তড়িৎ নড়ে চড়ে ওঠে মাহি। কণ্ঠে অদৃশ্য আগুন ঢেলে শুধালো, না, এক্ষুনি বলুন সবটা। কোন অকাজ করেছেন আপনি? কোন দোহাইয়ে নিজেকে আমার? রমণীর কপালে কপাল ঠেকিয়ে রাখা অবস্থায় বাঁকা হাসে মুগ্ধ। পরপরই স্বনিগ্ধ গলায় প্রশ্ন ছুড়ল, তোর? বাকিটুকু জিভের ডগায় আটকে যাচ্ছে সপ্তদোষীর। আওড়াতে গিয়েই যত বিপত্তি। মুগ্ধ আর দৃষ্টে সবটা দেখল। কিয়ৎক্ষণ চুপ করে থেকে গুনল মেয়েটার নিস্তব্ধতা। পরক্ষণেই আগের ন্যায় দৃঢ় কণ্ঠে আওড়ালো, হাসবেন বলতে জাত যাচ্ছে সিগনোরা। তৎক্ষণাৎ শক্ত মুখে চোখ পাকিয়ে দৃষ্টি উঁচায় মাহি। কণ্ঠে অনমনীয়তা বজায় রেখে বলে, অসম্ভব। আপনার মতো জঘন্য মানুষকে আর যাই হোক সজ্ঞানে আমি কোনোদিন নিজের স্বামী হিসেবে মানি না, আর মানবও না। ও রিয়েলি? তোর মানা অথবা না মানায় আমার যেন কয়টা বাল ছেঁড়া গেল বান্দির মেয়ে। গুনে দেখবি নাকি একবার? যুবকের কণ্ঠে স্পষ্ট বিদ্রোহ। তা শুনে আগুন জ্বলে উঠল সপ্তদোষী সর্বাঙ্গে। গাল দুটোতে লাজের ছায়া লেপ্টে গেলেও সে কপট ঝাঝালো ভাব ধরে রইল। কঠিন কণ্ঠে প্রতি উত্তরে বলল, দূরে সরুন অসভ্য লোক। আপনার এসব অসভ্যতামি অন্য জায়গায় গিয়ে দেখান। মুগ্ধ নিস্পৃহ ভঙ্গিতে ঠোঁট কামড়ে হাসল। হাতের মুঠোয় চেপে রাখা ধারালো তলোয়ারটা তখনই অদরে ছুঁড়ে ফেলতেই তা কেমন ঝনঝনিয়ে উঠল। মাহি সঙ্গে সঙ্গে তটস্থ হল। চোখ মুখ খিচে বন্ধ করে নিতেই কর্ণকুহরে প্রবেশ করল মুগ্ধর অদ্ভুত শান্ত কণ্ঠ, কাকে গিয়ে দেখাবো? আমার তো তুই ছাড়া কেউ নেই বান্দির মেয়ে। বিদ্রুপাত্মক কণ্ঠে আওড়ালেও কথার গভীরতা ছিল বড্ড। তীব্র রাগে গজগজ করতে থাকা মাহি থোড়াই বুঝল এহেন কথার গভীরার্থ। সে উল্টো শ্লেষাত্মক ভাবভঙ্গি ফোটালো ঠোঁটের কোণে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, খারাপদের আবার মানুষের অভাব পড়ে।
আশ্চর্য, আপনার কেউ নেই শুনে আমার কি একটু হাসা উচিত, নাকি আমার অজান্তেই আমাকে নিয়ে নোংরামিতে মেতেছেন তা ভেবে একটু কাঁদা উচিত? কোনটা করব বলুন? আপনি কি করেছেন আমার সাথে? আমার জানা মতে আমি আপনাকে বিয়ে করিনি, না ধর্মীয় মতে আর না কোনো কাগজে। বাকিটুকু পূর্ণ করবার পূর্বেই থতমত খেলো মাহি। তখনই চোখ উঠিয়ে তাকালো রুদ্মানবের পানে। দেখল লোকটা কেমন বিদ্রুপাত্মক দৃষ্টে তাকিয়ে আছে। মাহি বিচক্ষণা, একে একে দুই মিলিয়ে ভেবে বসলো অনেক কিছু। নিশ্চিত হবার উদ্দেশ্যে তৎক্ষণাৎ লোকটার পানে কুদৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞেস করল, ডু ইউ হ্যাভ এনিথিং লাইক হোয়াট অ্যাম আই থিঙ্কিং? মুগ্ধ ঠোঁট পিষে হাসল, চোখ দুটো সরু করে তাচ্ছিল্যের সহিত আওড়ালো, ইয়েস, আই হ্যাভ বান্দির মেঘ। সহসা হতবাকতার অতল সমুদ্রে সাঁতার না জেনে ডুব দিল সপ্তদশী। অর্ধডুবন্তের ন্যায় হাঁসফাঁস করতে লাগলো ক্রমাগত। ছলছলে দৃষ্টিজোড়া একত্রে নিক্ষেপ করে অস্ফুটে কেবল শুধালো, কিসের কাগজ? মুগ্ধ তৎক্ষণাৎ প্রতিউত্তর করেনি, উল্টো মেয়েটার ঘাড়ে করতল চেপে পা ঘোরালো উল্টো পথে। মাহি এগোচ্ছে, যুবকের পিছু পিছু ছুটছে এক প্রকার। মিনিট পাঁচেক বাদেই দাম্ভিক পুরুষ সগৌরবে বেরিয়ে এলেন ওয়াশরুম থেকে। অতপর কঠিন গলায় হুঙ্কার ছুঁড়ে ডাকলেন, অ্যাডউইন! আশেপাশেই ছিল নাকি অ্যাডউইন? অমন এক ডাকে তড়িৎ বেগে ছুটে এলো যে। নতমস্তকে তটস্থ হয়ে দুয়ার পানে কদম থামালো অ্যাডউইন। দাঁড়িয়ে রইল মনস্টারের হুকুম পাওয়ার অপেক্ষায়। ঠিক তখনই গম্ভীর মুখ রুদ্মানব মেয়েটাকে ছেড়ে দিয়ে নিজের পাহাড় সম বলিষ্ঠ দেহখানা এলিয়ে দিল জানালার ধারের কাউচের গায়ে। রাজকীয় ভঙ্গিতে পায়ের উপর পা তুলে ওভারকোটের পকেট হাতড়ে বার করলেন একখানা কুরুশ নিকারাগুয়ান সিগার এবং লাইটার। ভীষণ ভাব নিয়ে সিগারটা ঠোঁটের কোণে চেপে লাইটার ধরায় মুগ্ধ। মুখ ভর্তি কলুষিত ধোঁয়া টেনে দম খিচে থেমে রইল কিয়ৎক্ষণ। অতপর সময় নিয়ে মুখগহ্বর থেকে ধোঁয়াগুলো ছাড়তে ছাড়তে গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ল, ফাইলটা নিয়ে আয়। অ্যাডউইন বাধ্য মানুষ, হুকুম পাওয়া মাত্রই চলে গেল তামিল করতে। এদিকে হতবম্ব মাহি, হতবিহল ভাব ধরেছে সে। মুগ্ধ তখন নিজের আসনে বসে দুষ্টু ইঙ্গিত ছুড়ল মেয়েটার দিকে। ঠোঁটের কোণ হতে সিগারটা নামিয়ে শীষ বাজিয়ে মনোযোগ টানল মাহির। ছিছিত! তড়িৎ কুঞ্চিত দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহি। মুখ ঝামটি দিয়ে বলে ওঠে, কি সমস্যা? শ্লেষাত্মক ভঙ্গিতে জিভের ডগা দিয়ে গাল ঠেলল মুগ্ধ। আঙুলের ভাঁজে আটকে রাখা সিগারটায় আরেকবার টান বসিয়ে হিসিয়ে আওড়ালো, যতক্ষণে পেপারস আসছে ততক্ষণ তুই চাইলে এখানে এসে বসতে পারিস। কপাল গোটায় মাহি, তাকালো সন্দিষ্ট চোখে। লোকটার অত বড় দেহটা একাই দখল করে আছে কাউচের পুরোটা জায়গা। তাহলে লোকটা তাকে কোথায় বসার জন্য বলছে? অবোধ বোকামানবী বোধগম্যহীনের ন্যায় পরপরই জিজ্ঞেস করল, কোথায় বসতে বলছেন? পাহাড়ের মতো শরীরটা তো একাই ছড়িয়ে আছে কাউচে, তাহলে আবার আগ বাড়িয়ে আমাকে ডাকছেন কেন? বসবো কি আপনার মাথায়? তুই চাইলে মাথায় কেন, আরও অনেক জায়গাতেই বসতে পারিস। তবে হুটহাট কিছুমিছুর ছোঁয়া পেলে আমার কিন্তু কোনো দোষ নেই। আপাতত কাছে আয়, বস এখানে। বলেই বেহায়া পুরুষ নিজের বদনখানি আর একটু এলিয়ে দিল কাউচের গায়ে। পায়ের উপর থেকে পা নামিয়ে উন্মুক্ত করল কোল। মাহি তখনও বোধগম্যহীনের ন্যায় তাকিয়ে আছে। তা আর দৃষ্টে অবলোকন হওয়া মাত্রই যুবক কেমন বাঁকা হেসে শ্লেষাত্মক ভঙ্গিতে বলে ওঠে, দাঁড়িয়ে দেখলে ফিল পাবি বান্দির মেয়ে। পৃথিবীর সবচেয়ে কমফোর্টেবল সিটে বসতে ডাকছি তোকে, আর তুই কিনা অমন বলদের মতো তাকিয়ে আছিস। ছ্যা ছ্যা!
কপালের ভাঁজ গাঢ় হলো সপ্তদশীর। আপাদমস্তক পরক করল রুড মানবকে। বেহায়া লোকটা অমন কোল ছড়িয়ে বসে আছে কেন? মাহি কেমন বোকার ন্যায় ফের জিজ্ঞেস করে ওঠে, আর ওই কমফোর্টেবল সিটটা কোনটা? এই পর্যায়ে গালের ভাঁজে সময় নিয়ে জিভ ঠেসে রাখল মুগ্ধ। হাসল বোধহয় নীরবে। মেয়েটাকে আরেকটু জ্বালাতন করতে তখনই বেহায়ার ন্যায় হাত রাখল প্যান্টের অগ্রভাগে। দুষ্ট কণ্ঠে শুধালো, এই যে মাই ল্যাব, পৃথিবীর সবচেয়ে কমফোর্টেবল স্থান বসার জন্য। যদিও বা বসলে মাঝে মধ্যে পাখির ডাক শুনবি, বাট ব্যাপার না, সয়ে যাবে। আয় আয়। তখনই তেলে বেগুনে ছ্যাদ করে জ্বলে উঠল মাহি। কটমট করতে করতে ঝামটি দিয়ে বসল মুখে। কিরমিরিয়ে আওড়ালো, এ পিওর নির্লজ্জ বেহায়া লোক। রুডমানব তৎক্ষণাৎ মেয়েটাকে শুধরে দেবার ভঙ্গিতে বিজ্ঞের ন্যায় হাত নাড়িয়ে চাড়িয়ে আওড়ালো, উহু, নট অনলি এ পিওর নির্লজ্জ বেহায়া লোক, বাট অলসো এ ডার্টি মাইন্ডেড হট অ্যান্ড হ্যান্ডসাম। ভুল বলিস কেন? মাহি আর কথা বাড়ালো না। দাঁত খিচে মুখ ঘোরালো অন্যত্র। এরই মধ্যে কক্ষে ফের আগমন ঘটল অ্যাডউইনের। হাতে তার একখানা কালো রঙা ফাইল। গম্ভীর মুখ মানুষ অতি শ্রদ্ধায় তা এগিয়ে দিলেন মুগ্ধর দিকে। মুগ্ধ রয়ে শয়ে ফাইলটা হাতে নিয়েই গমগমে গলায় বলে বসল, গেট আউট। অ্যাডউইনকে আর পাইকে, বেচারা এমনিতেই ভয়ে আছে। মনস্টারের আদেশ পাওয়া মাত্রই চলে গেল কক্ষ থেকে। এদিকে মুগ্ধর আর কিছু বলার পূর্বেই মাহি তৎক্ষণাৎ এগিয়ে এসে ছো মেরে যুবকের হাত থেকে নিয়ে নিল ফাইলখানা। মুগ্ধ নিরুত্তেজ, তীক্ষ্ণ দৃষ্টে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মাহি অস্থির। এলোমেলো অপ্রসন্ন কায়দায় খুলছে ফাইলের গা। সময় নিয়ে 2-4টে কাগজ উল্টাতেই আচানক তার দৃষ্টি থমকালো 4 নম্বর কাগজের মসৃণ পৃষ্ঠে, যেথায় গোটা গোটা অক্ষরে লেখা, ম্যারেজ কন্ট্রাক্ট। প্রথম পক্ষ অধীর রায়, দ্বিতীয় পক্ষ মাহিরা এহসান। আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রথম পক্ষের সিগনেচারের স্থানে মুগ্ধর স্বাক্ষর থাকলেও দ্বিতীয় পক্ষের স্থানে মাহি স্বাক্ষর করেনি। সেথায় রয়েছে লাল কালিতে মাখো মাখো একখানা টিপসই। কন্ট্রাক্টের শর্তাবলী রয়েছে বেশ কিছু। তন্মধ্যে মাহির চোখ গিয়ে আটকিয়েছে 7 নম্বর শর্তে, যেথায় জলজল করছে, আমি মাহিরা এহসান সজ্ঞানে জানাচ্ছি, আমি অধীর রায়কে নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছি। রাশিয়ান আইন মোতাবেক এই বিয়ে আমি মানছি। আমি যদি কোনোদিন তাকে ছেড়ে চলে যেতে চাই অথবা তাকে ছেড়ে চলে যাবার প্রয়াস করি, তাহলে সে আমার পুরো পরিবারকে মেরে ফেললেও আমি কিচ্ছু বলবো না। আমি তাকে অধিকার দিলাম। ভরকায় মাহি। কাঁপা কাঁপা বদনে তখনই অগ্নিদৃষ্টে তাকায় মুগ্ধর পানে। বজ্রকণ্ঠে গর্জে বলে ওঠে, এসব কি বিস্ট? কি এসব? কোন সাহসে আপনি এমন উল্টোপাল্টা পেপারস বানিয়েছেন? আর কে দিয়েছে এই টিপসই? মুগ্ধ নির্বিকার। সিগার টানতে টানতে স্টেপ আওড়ালো সে, বিয়ে করেছি তোকে, দেবে কি তোর খালাম্মা? মেয়েটার মাথায় বুঝি আবারও আকাশ ভেঙে পড়ল। হতবুদ্ধির ন্যায় অস্ফুটে জিজ্ঞেস করল, কবে, কখন দিলাম আমি? যখন ঘুমিয়েছিলি। পা দুটো নড়বড়ে হলো মাহির, বদন হলো টলমল। কিংকর্তব্য বিমূঢ়তায় অবিশ্বাসের ছাপ ফুটল সপ্তদশীর মুখাব্বয়ে। ঘাড় নুয়ে আরেকবার তাকালো হাতে থাকা কাগজটার পানে। অমনি হৃদয় কোণে চিনচিনে ব্যথা অনুভূত হলো মেয়েটার। সে কেমন শক্ত মুখে তখনই 2 হাতে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলল সবগুলো কাগজ। কিয়ৎক্ষণ বাদেই পুরো ঘরময় ছড়িয়ে দিল কাগজের টুকরোগুলো। কার্যসিদ্ধি শেষে ফোঁস নিঃশ্বাস ফেলছে মাহি, যেন করে ফেলেছে অনেক বড় কিছু। এরই মধ্যে ভাবলেশহীন যুবক কেমন শেষরাত্মক ভঙ্গিতে বলে ওঠে,
কতগুলো ছিড়বি বান্দির মেঘ, দ্যাট ওয়াজ জাস্ট এ ফাকিং কপি। সহসাই ঘাড় উঁচিয়ে তাকায় মাহি। নিজেকে আর সামলে রাখতে না পেরে নিষ্পাপ মানবী তৎক্ষণাৎ হাঁটু ভেঙে বসে পড়ল মেঝেতে। বাঁধভাঙা কান্নায় ফেটে পড়ে থেমে থেমে আওড়ায়, কেন করলেন এমনটা বিস্ট? আপনি তো আমায় এসব বলে আনেননি। আপনি বলেছিলেন আমাকে মাত্র 6 মাস নিজের কাছে রাখবেন, তারপর আবারও আমাকে ফিরিয়ে দেবেন আমার পরিবারের কাছে। তাহলে এখন কথা ঘোরাচ্ছেন কেন আপনি? কেন বানালেন এমন মিথ্যে কন্ট্রাক্ট পেপার? দাম্ভিক পুরুষ এতক্ষণে নড়ে চড়ে বসল। এক বসায় একখানা সিগার শেষ করে আরেকটা বার করে এনে গুজল ঠোঁটের কোণে। ডান হাতে রুক্ষ আঙুলের ডগায় লাইটারটা দক্ষ কৌশলীর ন্যায় নাড়িয়ে চাড়িয়ে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। অতপর মাত্র 2 কদমে মেয়েটার পানে এগিয়ে এসে দাঁড়ালো রুড মানব। ভাবলেশহীন ভঙ্গিতে উত্তর দিল, দ্যাটস ডিপেন্ড অন মাই মুড মাই গার্ল। তখন সহ্য হচ্ছিল না, তাই বলেছি 6 মাস রাখব, বাট এখন। আলগোছে মাথা তুলল মাহি। যুবকের পানে তাক করল নিজের ফোলা ফোলা ছলো ছলো চোখ দুটো। জুড়িয়ে আসা কণ্ঠে আওড়ালো, বাট এখন। মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া টেনে মুখ ঝুঁকিয়ে আনে মুগ্ধ। বেয়াদবের ন্যায় সবটা ধোঁয়া ছাড়ল মেয়েটার মুখের উপর। অমনি দুর্গন্ধে নিঃশ্বাস আটকে নিল মাহি। অন্যত্র মুখ ঘুরিয়ে কাশতে লাগলো অনবরত। এরই ফাঁকে যুবক আলতো করে আঙুল ঢোকালো মেয়েটার নরম চুলের ভাঁজে। সেথায় মৃদু চাপ বসিয়ে রমণীর পেলক মুখখানা নিজের দিকে ঘুরিয়ে এনে ভরাট কণ্ঠে আওড়ালো, বাট এখন তোকে না জ্বালালে আমার ঘুম হয় না, তোর কণ্ঠ কানে না গেলে আমার সকাল শুরু হয় না, তোর মুখ না দেখলে আমার নেশা হয় না, তুই আশেপাশে না থাকলে আমার হ্যালুসিনেশন হয়, মারাত্মক হ্যালুসিনেশন। অন্তত আমার ভালো থাকার প্রয়োজনে হলেও তোকে আমার চাই বান্দির মেঘ। শুধু 6 মাসের জন্য না, তোর নিঃশ্বাস অবধি তোকে আমার চাই। তোর প্রতিটা রাতের দখলদারিত্ব আমি নিজের নামে করতে চাই। তোর প্রতিটা ভোর যেন আমাকে দিয়েই শুরু হয়, সেই ব্যবস্থা আমি করতে চাই। তোকে আমি বন্দি বানালাম সিগনোরা। আমার পাপের রাজত্বে একমাত্র কোমল ফুল হিসেবে বন্দি বানালাম তোকে। হতবিহ্বল চোখে তাকিয়ে আছে মাহি। যুবকের সুদর্শন মুখখানায় নজর বুলাতেই তার অদৃশ্য দৃশ্যপটে ভেসে উঠেছে যুবকের করা সকল অত্যাচারের পুনঃদৃশ্য। বাবার অপমান, ভাইদের কান্না, নিজের উপর করা প্রতিটা অমানবিক অত্যাচার। কানের কাছে আবারও বোধহয় বেজে উঠল যুবকের বলা সেই কথাগুলো, আই জাস্ট হেট ইউ অ্যান্ড ইউর ওয়ার্ডস। ঘৃণা করি তোকে আমি, শুনছিস? ঘৃণা করি তোকে। তোর মুখ দেখলে আমার জাস্ট বমি আসে। কথাগুলো মনে পড়তেই ডুকরে ওঠে মানবী। সহসাই নামিয়ে নিল ঘাড়। উপরিভাগের ধারালো দাঁত কপাটির সঙ্গে অধরের নরম চামড়া আঁকড়ে ধরে থেমে থেমে আওড়ালো, আপনার কাছে বন্দি হওয়ার চেয়ে মরে যাওয়া ঢের ভালো বিস্ট। শত হলেও আপনার দেওয়া বিষবাক্যের ক্ষতগুলো কি আর অত সহজে মিটবে আমার হৃদয় থেকে? যুবক নিশ্চুপ চোখে তাকিয়ে আছে অপলকভাবে। হৃদয়টা হুট করেই মোচড়াচ্ছে তার। কেমন যেন একটা চিনচিনে ব্যথা। নাম কি এই ব্যথার? সে কেমন চোখ কুচকালো। অভ্যন্তরের তীব্র ব্যথাগুলো সয়ে নিয়ে গমগমে গলায় শুধালো, তুই মান বা না মান, তোর বাকিটা জীবন এখন থেকে কেবলমাত্র আমার নামে লিখিত হলো। ধীরে ধীরে না হয় দুর্বল হবি। রমণী পরমুহূর্তেই মুখ তুলে আবারও দৃঢ় কণ্ঠে আওড়ালো, সামান্য একটা কাগজের টুকরোর এত ক্ষমতা নেই যে কিনা মাহির এহসানকে আপনার মতো নিষ্ঠুর অধীর রায়ের প্রতি দুর্বল করবে। যুবক মোটেও হতবাক হয়নি, উল্টো ভীষণ আত্মবিশ্বাসের সাথে মুখ এগিয়ে আনলো মেয়েটার মুখ পানে। দৃষ্টি সরু করে শুধালো,
বাট তুই আগে থেকে এই অধীর রায় ওরফে মির্জার সায়ন মুগ্ধের উপর দুর্বল বান্দির মেয়ে। বিশ্বাস না হলে নিজেকে একবার প্রশ্ন করেই দেখ। ব্যতিব্যস্ত মাহি। অভ্যন্তরে লুকায়িত বাক্যটুকু ধরা পড়ে যাবার আশঙ্কায় মানবী তৎক্ষণাৎ মুখাব্যয়ে ভাব ফোটালো কপটতার। দৃষ্টি লুকিয়ে একই রকম স্বরে আওড়ালো, তার নিশ্চয়ই আপনার স্বপ্নে। যুবক ফের গাল ঠেলে হাসল। ধীরে ধীরে নিজের রুক্ষ অধরযুগল আলতো করে ছোঁয়ালো সপ্তদশীর নরম তুলতুলে অধরযুগলের গায়ে। অতঃপর হাসকি স্বরে আওড়ালো, স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে খুব একটা সময় লাগবে না আমার বান্দির মেয়ে। রমণী তাচ্ছিল্যের হাসি টানল ঠোঁটের কোণে। তাচ্ছিল্যের স্বরে জানালো, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স না। মুহূর্তেই মাথাটা ধপ করে জ্বলে উঠল মুগ্ধর। জোর বাড়ালো মেয়েটার চুলের গোছায় লুকিয়ে থাকা আঙুলগুলোর। তখনই মৃদু ব্যথায় কোকিয়ে ওঠে মাহি। অথচ রুডমানব কেমন চোয়াল শক্ত করে কটমট কণ্ঠে বলছে, ডোন্ট ইউ ডেয়ার টু হার্ট মাই ইগো সিগনোরা। তুই নিজেও জানিস না আমি আমার ইগো স্যাটিসফাই করার জন্য ঠিক কোন কোন পর্যায়ে যেতে পারি। আমি তোকে সময় দিচ্ছি যেন তুই নিজে থেকে আমার প্রতি দুর্বল হতে পারিস। বাট তোকে আমার প্রতি দুর্বল বানানোটাকে আমার ইগো বানাস না। ট্রাস্ট মি বেব, এটা তোর জন্য একদম মাত্রাতিরিক্ত টক্সিক হবে। মাহি নাক টানছে, দৃঢ়কণ্ঠে আওড়াচ্ছে, আমি মরে গেলেও আপনার প্রতি উইক হব না। যদি কখনো এমনটা হবার আশঙ্কা হয়ও তবে আমি নিজেকে শেষ করে দেব। আমি না মানি আপনাকে, না মানি আপনার এসব বুলশিট কন্ট্রাক্টকে। রাগী মানবের শান্ত হওয়ার রাগটা আবারও বুঝি বেড়ে গেল তরতর করে। সে তখনই এক ঝটকায় ছেড়ে দিল মাহির চুলের গোছা। রাগে হিতাহিত জ্ঞানশূন্যের ন্যায় অনবরত ডলতে লাগলো নিজের ঘাড়। বিড়বিড়িয়ে আওড়ালো, তুই মরবি তাই না? বিড়বিড়িয়ে নিজের চিরচেনা খোলসে আবির্ভাব ঘটায় রুডমানব। পকেট হাতড়ে ফোন বের করল নিজের। অতঃপর দক্ষ হাতে ফোনের স্ক্রিনে ট্যাপ করল বার কয়েক। সপ্তদশীর নীরের চোখ দেখে যাচ্ছে সব কিছু। বোধগম্যহীনতায় ডুবেছে তার মুখ। ঠিক তখনই রুডমানব নিজের হাতে থাকা ফোনের স্ক্রিনটা আলগোছে বাড়িয়ে ধরল মেয়েটার পানে। মানবী আনমনে দৃষ্টে সেদিকে তাকাতেই আচমকা হোঁচট খেল যেন। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে একখানা শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন, যার বেডে শুয়ে আছে মধ্যবয়স্ক তায়েব এহসান। গায়ে তার অসংখ্য মেশিনের তার, মুখে অক্সিজেন মাস্ক। মুহূর্তেই আঁতকে ওঠে মাহি। অস্থিরতায় চিৎকার দিয়ে দুই হাতে ছিনিয়ে নেয় মুগ্ধর মোবাইলটা। কাঁপা কাঁপা হাতে ফোনের স্ক্রিনে হাত বুলিয়ে মাহি কেমন কম্পিত কণ্ঠে ডেকে ওঠে, আব্বু, 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 কি হয়েছে তোমার আব্বু? ও আব্বু, আব্বু দেখো আমি। ও আব্বু, আব্বু আমার দিকে একটু তাকাও না আব্বু। আব্বু গো, আব্বু, আব্বু। মাহি কাঁদছে, বাঁধভাঙা আর্তনাদে ডুকরে কাঁদছে। এরই মধ্যে রুডমানব কেমন শক্ত চোয়ালে কাকে যেন আদেশ ছুড়ল, মেরে ফেল বাস্টারটাকে। আতকে ওঠে মাহি। হকচকিয়ে তাকায় মুগ্ধর পানে। লোকটা কাকে মারার কথা বলল? স্বনিগ্ধতায় কপাল কুঁচকে গেল মাহির। অমনি হাতে থাকা ফোন থেকে ভেসে এলো টুকটাক কিছু শব্দ। তড়িঘড়ি করে নজর আবারও ফোনের পানে ঘুরিয়ে আনে মাহি। তবে পর মুহূর্তেই যা দেখল তাতে তার নিঃশ্বাসটা অবধি গলার কাছে আটকে গেল যেন। একজন ওয়ার্ড বয় তার আব্বুর মুখ থেকে মাস্কটা সরিয়ে দিচ্ছে। ধীরে ধীরে বুকের ওঠানামার গতি বাড়ছে তায়েব এহসানের। ছটফটানো আছে বইকি। তৎক্ষণাৎ ঘর কাঁপিয়ে চিৎকার করে ওঠে মাহি। ফোনের পানে দৃষ্টি নিবদ্ধ রেখে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে আওড়ালো, এই কে
কে আপনি? আমার আব্বু। এটা না না, আমার আব্বুর কষ্ট হচ্ছে। এই, আমার আব্বুর মুখে মাস্ক দেন। আব্বু, আব্বু। ওয়ার্ড বয় থামছে না। এদিকে উদ্বিগ্নতাও কমছে না মাহির, না কমছে তার কান্না। নির্দয় মানব উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। চলে যাবার উদ্দেশ্যে কদম সরাতে গেলেই আচমকা তার পা দুটো দুই হাতে বুকের সঙ্গে আঁকড়ে ধরে মাহি। বোধবুদ্ধি সব ভুলে বাবাকে বাঁচানোর শেষ প্রয়াসে বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে আপনাকে বিস্ট, আমার আব্বুকে মারবেন না। ওই লোকটাকে থামতে বলুন। বিনিময়ে আপনি যা বলবেন, যেভাবে বলবেন, আমি কথা দিচ্ছি আমি সব মুখ বুজে মেনে নেব। তবু আমার আব্বুকে বাঁচান। একটু দয়া করুন বিস্ট, আপনি যা বলবেন আমি তাই করব। সহসা হাঁটু গেড়ে বসল মুগ্ধ। দুই হাতে আলগোছে পা থেকে ছাড়ালো মাহির হাত দুটো। অতপর দৃষ্টিতে দৃঢ়তা ঢেলে কিরমির কণ্ঠে আওড়ালো, তুই আমার, আমার আগে তোর মরণও পাপ।